বৃদ্ধ মাকে যখন ছেলের বউ মাঝরাতে ঘর থেকে বের করে দিল, তখন সেই মা এক অভিনব উপায় অবলম্বন করল, যা দেখে সকলে অবাক হয়ে গেল। কি এমন করলেন সেই মা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। সকালে লক্ষ্মীদেবী একটু তাড়াতাড়ি উঠে পড়লেন। রান্নাঘর থেকে খুটখাট শব্দ শোনা যাচ্ছিল, যা তার ছেলে বিবেক এবং ছেলের বউ প্রীতির ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। বিবেকের ঘুম ভেঙে যায় এবং সে প্রীতিকে বলে, এত সকালে মা রান্নাঘরে কি করছে? যাই দেখে আসি। বিবেক উঠতে যাচ্ছিল, কিন্তু প্রীতি তাকে থামিয়ে বলল, আরে, যাওয়ার দরকার নেই। অযথা নিজের ঘুম নষ্ট করছো কেন? তোমার মা হয়তো নিজের স্নানের জন্য জল গরম করছেন, আর এর জন্য আমাদের ঘুমের 12টা বাজাচ্ছে। কতবার বলেছি রাতে দরজা ভালোভাবে বন্ধ করতে, কিন্তু তুমি শোনো না, ঘুম নষ্ট হয়ে গেল। প্রীতি আরও বলতে শুরু করলো, কোনো কাজ তো নেই ওনার? বাড়ির কাজ করার সময় হাঁটুর ব্যথা হয়, আর সকালে ঠিকমতো তৈরি হয়ে পার্কে হাঁটতে বেরিয়ে পড়ে। আমাদের ঘুম আসুক আর না আসুক, ওনার কি যায় আসে? আমি তো সারাদিন বাড়ির কাজ করি, তার ওপর রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। এই বয়সে আর এত কষ্ট করার দরকার কি? বিবেক বিরক্ত হয়ে বলে, প্রীতি, তোমারও তো জানা যে মায়ের আর্থ্রাইটিসের জন্য ডাক্তার হাঁটা চলা করতে বলেছেন। আর তাছাড়া বাড়ির কাজ এমন কি বেশি? ঘর পরিষ্কারের জন্য কাজের বউ আছে, বাসন কাপড় ধোয়ার জন্যেও আরেকজন আছে। রান্নার কাজ ছাড়া তো কিছুই করতে হয় না, আর তাতেও মা তোমাকে সাহায্য করেন। সবজি কাটা, মশলা বাটা তো তুমি করোই না, তাহলে সারাক্ষণ কাজের দোহাই দাও কেন? প্রীতি রেগে গিয়ে বলে, তুমি তো খেয়ে দিয়ে অফিসে চলে যাও, আর এখানে বাড়িতে এত কাজ করতে করতে আমার কোমর ভেঙে যায়। আর তোমার মা তো সারাদিন বাড়িতে থাকতেই চায় না, সন্ধ্যায় মন্দিরে হরিনাম শুনতে চলে যায়। ওনার যখন বাড়িতে থাকতে ভালো লাগে না, তখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও না, মা ছেলের দুজনেরই শান্তি হবে। এ কথা শুনে বিবেক রেগে গিয়ে বলে, আজ এই একবার বলেছ, এই শেষবার, কিন্তু ভবিষ্যতে এই কথা আর কখনো বলবে না, তাহলে আমার থেকে খারাপ অন্য কেউ হবে না। ঘরের দরজা সামান্য খোলা থাকায় লক্ষ্মীদেবী সব শুনতে পেলেন। ছেলের বউয়ের কথাগুলো শুনে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল, কিন্তু তিনি কিছু না বলে পার্কে চলে গেলেন। জলখাবার সেরে তিনি দুপুরে সবজি কাটতে বসলেন। এমন সময় প্রীতি ঘর থেকে সেজেগুজে বেরিয়ে বলে, মা, আমি একটু আমার বন্ধু সুস্মিতার সঙ্গে বাজারে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। লক্ষ্মীদেবী বললেন, বৌমা, আমার চশমাটা ভেঙে গেছে, তুমি যাচ্ছ যখন চশমাটা ঠিক করে আনবে। প্রীতি বিরক্ত হয়ে বলে, আমাকে বন্ধু সুস্মিতার বিয়ের কেনাকাটা করতে হবে, এই মাসে নয়, পরের মাসে ঠিক করিয়ে দেব। আর আপনাকে অফিসের কাজ তো করতে হয় না, ভাঙা চশমাতেও কাজ চলবে। লক্ষ্মীদেবী শুধু বললেন, ঠিক আছে বৌমা। এরপর প্রীতি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। চশমা ছাড়া লক্ষ্মীদেবীর দিনযাপন কঠিন হয়ে পড়ল। একদিন তার নাতি সোনু তার ঘরে খেলা করছিল। সে জল চাওয়ার জন্য বলায় লক্ষ্মীদেবী রান্নাঘরে যান, কিন্তু চশমা ছাড়া কিছুই স্পষ্ট দেখতে পান না। হঠাৎ তার হাত কাচের গ্লাসে ধাক্কা খায়, আর গ্লাসটি মাটিতে পড়ে ভেঙে যায়। প্রীতি কাঁচ ভাঙার শব্দ শুনে দৌড়ে রান্নাঘরে এসে দেখে মাটিতে ভাঙা গ্লাসের কাচের টুকরো পড়ে আছে। প্রীতি রেগে বলল, দুটো চোখ থাকতে দেখে কাজ করতে পারেন না? আমার এত দামি গ্লাস ভেঙে দিলেন। জানেন, এটা আমার মায়ের দেওয়া। প্রীতির চিৎকার শুনে বিবেক বাইরে এসে বলে, কি হলো প্রীতি, এত চিৎকার করছো কেন? প্রীতি বলে, তোমার মা আমার এত দামি গ্লাস ভেঙে ফেলেছেন। জানো, এটা আমার মায়ের উপহার ছিল। বিবেক বলল, আরে ভুল করে ভেঙেছে, এত চিৎকার করার দরকার কি? সব কিছু নিয়ে হট্টগোল করাটা তোমার স্বভাব হয়ে গেছে। এরপর বিবেক মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আপনি চশমা কেন পরেন না?
নিশ্চয়ই এ কারণেই কিছু দেখতে পাননি। বাবা, আমার চশমাটা। লক্ষ্মী দেবী কথাটা শেষ করার আগেই প্রীতি রেগে বলে উঠল, ভগবান জানেন তোমার মা কোন দুনিয়ায় থাকে। আমার এত ক্ষতি করে দিলেন বিনা কারণে। বকবক করতে করতে প্রীতি নিজের ঘরে চলে গেল। আর লক্ষ্মী দেবী ভাবতে লাগলেন, এমন কি করেছেন তিনি যে তার বৌমা এত রেগে গেল। আসলে প্রীতির ওপর তার তথাকথিত আধুনিক বান্ধবীদের প্রভাব ছিল। তার বেশিরভাগ বান্ধবী শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে স্বাধীন জীবন কাটাচ্ছিল, অথবা তাদের বৃদ্ধাশ্রমে রেখে নিজেদের দায়িত্ব শেষ করে দিয়েছিল। এই দেখে প্রীতিও শাশুড়িকে বৃদ্ধাশ্রম পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছিল। প্রীতি প্রায় সময় ফোনে কথা বলতো। কখনো বান্ধবীদের সাথে ফোনে শাশুড়ির নিন্দা করত, কখনো মায়ের সঙ্গে সংসারের সব খবর শেয়ার করত। একদিন প্রীতি তার মায়ের সঙ্গে কথা বলছিল। তখন লক্ষ্মীদেবী তার কিছু কথা শুনে ফেলেন। কিছুক্ষণ পর তিনি বৌমার কাছে এসে বললেন, বৌমা, শ্বশুরবাড়ির সব কথা বাপের বাড়িতে বলা ভালো নয়। এ কথা শুনে প্রীতি চটে গিয়ে বলল, মা, আপনার এতটুকু জ্ঞান নেই যে অন্যের কথা লুকিয়ে শোনা উচিত নয়? আমার ওপর নজরদারি করতে আপনার লজ্জা করে না? প্রীতির এই আচরণে লক্ষ্মীদেবী হতবাক হয়ে গেলেন। কিন্তু কাকে বলবেন? বৌমা তো বোঝার চেষ্টা করছিল না, আর ছেলেকে তিনি বিরক্ত করতে চাননি, তাই চুপচাপ অপমান সহ্য করলেন। কিন্তু প্রীতি চুপ থাকার মেয়ে নয়। রাতের খাবারের পর যখন বিবেক ঘরে এলো, তখন প্রীতি আবার শুরু করলো, তোমার মায়ের কারণে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমার কোনো ব্যক্তিগত জায়গা নেই। ফোনে কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারি না। ওনাকে বৃদ্ধাশ্রম পাঠানোর কথা বলেছি কতবার, কিন্তু তুমি শোনোই না। বৃদ্ধাশ্রম তো এমনই লোকেদের জন্য। তার মতো বয়সী মানুষদের সঙ্গ পেলে তারও ভালো লাগবে। বিবেক ধীর স্বরে বলল, প্রীতি, বড়রা আমাদের ভালো চায় বলেই পরামর্শ দেন, কিন্তু তুমি তা বোঝো না। আর শোনো, আমি আমার মাকে কখনো বৃদ্ধাশ্রম পাঠাবো না। তুমি জানো না মা আমার জন্য কত কিছু ত্যাগ করেছেন। আজ তার যখন আমাকে প্রয়োজন, তখন যদি আমি তার দেখাশোনা না করি, তবে ছেলে মেয়ে হওয়া তো বৃথা। প্রীতি বলল, তোমার মা ছাড়া দুনিয়ায় আর কিছুই দেখো না তুমি। বিবেক বলল, তুমি জানো না কত কষ্ট করে মা আমাকে বড় করেছেন। বাবার মৃত্যুর পর মাত্র 10 বছর বয়সে আমরা অসহায় হয়ে যাই। মা নিজে ক্ষুধার্ত থেকে আমাকে খাওয়াতেন। তিনি বাইরে কাজ করতে পারেননি, তাই ঘরে টিফিন সার্ভিস শুরু করেন। সন্ধ্যায় বাচ্চাদের টিউশন পড়িয়ে উপার্জন করতেন। দিন রাত পরিশ্রম করে আজ আমাকে এই জায়গায় এনেছেন। নিজের চাহিদা পূরণ না করেও আমার সব আবদার পূরণ করতেন। বিবেকের চোখে জল এসে গেল। সে বলল, আমি দুনিয়ার সবাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু মাকে নয়। বিবেকের কথা শুনে প্রীতি চুপ হয়ে গেল। এরপর কিছুদিন বাড়িতে শান্তি ছিল, কিন্তু ধীরে ধীরে প্রীতি আবার আগের মতো আচরণ শুরু করলো। একদিন প্রীতির পরিকল্পনা অনুযায়ী প্রীতি তার বান্ধবীদের নিমন্ত্রণ করল। সে শাশুড়িকে বলল, মা, আজ আমার বান্ধবীরা আসছে। আপনি ভালো রান্না করেন, তাদের জন্য চা আর স্ন্যাক্স তৈরি করুন। লক্ষ্মীদেবীর হাঁটুতে ব্যথা ছিল, তবুও তিনি দুপুর থেকেই রান্নায় লেগে গেলেন। তার হাতে এমন স্বাদ ছিল যে বড় বড় রাঁধুনিরাও হার মানবে। সন্ধ্যার আগে তিনি সব স্ন্যাক্স তৈরি করে ফেললেন। এমন সময় প্রীতি এসে বলল, মা, আর কত সময় লাগবে? আমার বান্ধবীরা এসে পড়বে। লক্ষ্মীদেবী বললেন, সব হয়ে গেছে, শুধু চা বানাতে হবে। ঠিক তখনই দরজার ঘণ্টা বেজে উঠল। প্রীতি বলল, মা, চা বানাতে শুরু করুন। তাড়াহুড়োয় প্রীতি চিনি দেওয়ার বদলে ভুল করে নুনের ডিব্বা ধরিয়ে দিল। চশমা না থাকার কারণে লক্ষ্মীদেবী নুন আর চিনির পার্থক্য বুঝতে পারলেন না। প্রীতি তার বান্ধবীদের নিয়ে ঘরে এসে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ পর সে স্ন্যাক্স নিয়ে এলো এবং এমন ভাব করলো যেন সব সে নিজেই বানিয়েছে। বান্ধবীরা খেয়ে প্রশংসা করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, প্রীতি, কি দারুণ স্ন্যাক্স বানিয়েছো। তখনই প্রীতি বলে, ইন্টারনেটে দেখে শিখেছি, চা খাও, বলো কেমন হয়েছে।
সবাই উৎসাহ নিয়ে চা খেলো, কিন্তু চা খেয়ে সবার মুখে স্বাদ নষ্ট হয়ে গেল। কেউ ওয়াশ বেসিনে মুখ ধুতে গেল, কেউ চা রেখে দিল। প্রীতি নিজে চা চেখে দেখল এবং চিৎকার করে বলল, মা, এটা কি করেছেন? চাতে নুন দিয়েছেন? আপনার কি দেখার ক্ষমতা নেই? বান্ধবীরা বলল, প্রীতি, তুমি তো বললে সব তুমিই বানিয়েছ, নুনও কি তুমি দিয়েছ? লক্ষ্মী দেবী ধীর গলায় বললেন, ভুল আমারই হয়েছে। চা আমি বানিয়েছি, ভালো দেখতে না পাওয়ায় নুন দিয়েছি, মাফ করো বাচ্চারা। প্রীতির এক বান্ধবী, যে খুবই ভালো মনের মেয়ে ছিল, উঠে গিয়ে লক্ষ্মী দেবীর কাছে এলো এবং তাকে জড়িয়ে ধরে বলল, না আন্টি, আপনি তো আমাদের থেকে বড়, প্লিজ আপনি ক্ষমা চাইবেন না। ছোটোখাটো ভুল তো হয়েই যায়। এই ঘটনার পর প্রীতি চুপ থাকা শ্রেয় মনে করল। তবে যখন তার সব বান্ধবী নিজের নিজের বাড়ি চলে গেল, তখন সে যেন ঘরে ঝড় তুলে দিল। রাগে লক্ষ্মী দেবীকে বলল, আমার একটাই কথা, আপনি কেন আমাকে শান্তিতে থাকতে দেন না? আপনি আসলে চান কি? আমার বান্ধবীদের জন্য সামান্য কাজ করতে বললাম, আর আপনি পুরো নুনের ডিবেটা চায়ে ঢেলে দিলেন। যদি কিছু করতে না চান তাহলে বলে দিতে পারতেন, কিন্তু এইভাবে আমার অপমান করার কি দরকার ছিল? লক্ষ্মী দেবী শান্তভাবে বললেন, বৌমা, আমি তো নিজের মতো করে সব ভালোই করার চেষ্টা করেছিলাম। যখন চা বানাতে গিয়েছিলাম তখন তুমি তো হাতে নুনের ডিবেটা তুলে দিয়েছিলে, এই বলে যে তোমার বান্ধবীরা এসে গেছে, তাড়াতাড়ি চা বানাও। এখন যদি নুনটা ভুলবশত চায়ে পড়ে যায় তাতে আমার কি দোষ? এই কথোপকথনের মাঝেই বাড়িতে ফিরে এলো বিবেক। প্রীতির রাগ দেখে সে কারণ জানতে চাইল। প্রীতি চিৎকার করে পুরো ঘটনাটা জানালো। বিবেক বলল, প্রীতি, তোমারও তো একটু সাবধান হওয়া উচিত ছিল। মায়ের বয়স হয়েছে, তাই অন্তত কাজে হাত লাগাতে পারতে। আর মা, আপনি কেন চশমা ব্যবহার করেন না? চশমা ছাড়া কিছু না কিছু ভুল তো হবেই। আপনার চশমাটা কোথায় রেখেছেন বলুন, আমি নিয়ে আসছি। লক্ষ্মী দেবী ধীর গলায় বললেন, বাবা, আসলে আমার চশমাটা কিছুদিন আগে ভেঙে গেছে, তাই ভালো করে দেখতে পারি না, আর ভুল হয়ে যায়। বিবেক অবাক হয়ে বলল, মা, চশমা ভেঙে গেল আর আমাকে বললেন না কেন? লক্ষ্মী দেবী বললেন, বাবা, আমি বৌমাকে বলেছিলাম, কিন্তু সে বলল এই মাসে খরচ অনেক বেশি হয়ে গেছে, টাকা নেই, পরের মাসে চশমা বানিয়ে দেবে। এই কথা শুনে বিবেক প্রীতির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। প্রীতি নিজের সাফাইয়ে বলল, হ্যাঁ, তো কি হয়েছে? আমিও তো মানুষ, ভুলে গেছি। তখন বিবেক বলল, প্রীতি, তুমি যেমন মানুষ হয়ে ভুল করতে পারো, তেমন আমার মাও মানুষ, তারও ভুল হতে পারে। কিন্তু ছোট ছোট ভুলের জন্য তুমি এত চিৎকার করে তোলো যেন তিনি অপরাধ করেছে। তোমার প্রতিদিনের এই আচরণে আমি খুবই বিরক্ত। বিবেকের কথা শুনে প্রীতির রাগ চরমে পৌঁছালো। সে চিৎকার করে বলল, তোমার তো শুধু তোমার মাই চোখে পড়ে, আমার থাকা না থাকা তোমার জীবনে কিছুই বদলায় না। যদি এমনটাই হয় তাহলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আজ থেকে আমার তোমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ কথা বলে প্রীতি রাগে পা পিটিয়ে নিজের ঘরে গেল। ব্যাগ নিয়ে নিজের আর ছেলের জিনিসপত্র গুছোতে লাগলো। তখন লক্ষ্মী দেবী তার কাছে এসে হাত জোড় করে বললেন, বৌমা, আমার জন্য তোমাদের সংসার ভাঙবে কেন? তোমার যদি আমার উপস্থিতি পছন্দ না হয়, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। তখন বিবেক এসে বলল, না মা, আপনাকে কারো কাছে হাত জোড় করার দরকার নেই, আর আপনি কোথাও যাবেন না। প্রীতির যদি আপনার সঙ্গে থাকতে অসুবিধা হয় তাহলে ওই যেতে পারে, আমি কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্রীতি তার জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে বলল, তুমি যদি চাও যে আমি ফিরে আসি তাহলে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, না হলে আমি আর ফিরব না। বিবেক তাকে আটকানোর চেষ্টা করল না। সে স্থির করল সমস্যার সমাধান করতেই হবে। লক্ষ্মী দেবী দুশ্চিন্তায় পড়ে গেলেন। বিবেককে অনুরোধ করলেন, বাবা,
এমন কিছু করো না যাতে সমস্যা আরও বাড়ে। আমার জন্য তোমাদের সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। কালই আমি বৃদ্ধাশ্রমে চলে যাব, তুমি বৌমাকে নিয়ে এসো। কিন্তু বিবেক বলল, মা, সংসার শুধু একজনকে দিয়ে চলে না। এখানে তোমার বৌমা কোনো দায়িত্বই নিতে চায় না, এবার ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। অন্যদিকে প্রীতি যখন বাপের বাড়ি পৌঁছালো, তখন প্রথম দুদিন তারা সবাই খুব যত্ন করল। কিন্তু তৃতীয় দিন তার বৌদি রেগে গিয়ে বলল, আমি আর পারছি না, সবাই আলাদা থাকছে, তুমিও তোমার সংসার সামলাও। বৌদির এই কথা শুনে প্রীতির মনে পরিবর্তন এলো। সে বুঝতে পারল একলা সংসার চালানো সহজ নয়। আর নিজের মায়ের কথা মনে পড়তেই তার চোখে জল চলে এলো। তখন তার মা তাকে জোরে একটি চড় কষালেন। মায়ের এমন আচরণ দেখে প্রীতি অবাক হয়ে বলল, মা, বৌদি আপনার সাথে এত খারাপ ব্যবহার করছেন আর আপনি আমাকে চড় মারছেন? তখন তার মা রেগে বললেন, নির্লজ্জ মেয়ে, যখন তুমি তোমার শাশুড়ির ওপর চিৎকার করো, তাকে অপমান করো, এমনকি তাকে বৃদ্ধাশ্রম পাঠানোর জন্য জেদ করো, তখন তোমার এই চিন্তাধারা কোথায় থাকে? যে মানুষ তোমার স্বাচ্ছন্দ্যের সব ব্যবস্থা করে, তুমি তারই জন্ম দেওয়া মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? তখন তোমার মনে হয় না শাশুড়ি মায়ের মতোই হন? তখন তুমি নিজেকে একেবারে ঠিক মনে করো। কিন্তু যখন তোমার বৌদি আমাদের সঙ্গে একই ব্যবহার করলো, তখন তোমার কাছে সে ভুল হয়ে গেল? এই কথা শুনে প্রীতি লজ্জায় মাথা নিচু করে নিল। মা বললেন, পাছা, আমি তো তোমাকে সবসময় বোঝাতাম যে শ্বশুরবাড়ির কথা শ্বশুরবাড়িতেই রাখা উচিত, বাপের বাড়িতে সবকিছু বলার দরকার নেই। আমাদের শিক্ষাও এমন ছিল না। আমি কখনো তোমাকে খারাপ পরামর্শ দিইনি, কিন্তু আজ তোমার কাজের জন্য আমাদের শিক্ষা নিয়েও প্রশ্ন উঠবে। তোমার শ্বশুরবাড়ির লোকেরা তো ভাববে তোমার মাই তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রম পাঠানোর কথা শিখিয়েছে। তুমি কি এর আগে কখনো তোমার বৌদিকে আমাদের সাথে এমন ব্যবহার করতে দেখেছ? সে তো কখনো উচ্চস্বরে কথা পর্যন্ত বলেনি, কিন্তু তোমার আচরণ দেখে সেও প্রভাবিত হয়ে গেছে। মায়ের কথা শুনে প্রীতি বুঝতে পারল যে সে যা কিছু তার শাশুড়ির সঙ্গে করেছে, সেটাই এখন তার মা বাবার সঙ্গেও হচ্ছে। আসলে একজন মানুষ যা করে তাই তার কাছে ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। সারা রাত সে এগুলোই ভাবতে ভাবতে বিছানায় বসে রইল। ঘুম কিছুতেই আসছিল না। পরদিন সকালে সে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো। তাকে বাড়ি ফিরে আসতে দেখে লক্ষ্মীদেবী বিস্মিত হয়ে গেলেন। কিছু বলার আগেই প্রীতি তার পায়ে পড়ে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি স্বার্থপর ও অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি খুবই খারাপ ব্যবহার করেছি আপনার সঙ্গে। তার এমন আচরণ দেখে লক্ষ্মীদেবী তাকে তুলে বুকে জড়িয়ে নিলেন। প্রীতি কান্নায় ভেঙে পড়ল এবং বলল, আমি আপনাকে কত কিছু বলেছি, আর আপনি এক মুহূর্তেই আমাকে ক্ষমা করে দিলেন? শাশুড়ির গলা ধরে সেও কাঁদতেই থাকল। লক্ষ্মীদেবী নিজের আঁচল দিয়ে তার চোখের জল মুছে তাকে শান্ত করলেন। তবে লক্ষ্মীদেবী কিছুতেই বুঝতে পারছিলেন না দুদিনে এমন কি ঘটল যে প্রীতি ফিরে এসে ক্ষমা চাইতে লাগলো। এদিকে বিবেক, যিনি অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, প্রীতির কথা শুনে বাইরে এলেন। শাশুড়ি বৌমাকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখে তার মুখে হাসি ফুটল। অফিস যাওয়ার পথে তিনি শাশুড়ি মাকে ফোন করলেন এবং বললেন, মা, আপনি ধন্য। যদি সব মা বাবা সন্তানদের ভুল কাজের সমর্থন না করে তাদের সঠিক পথে আনার চেষ্টা করেন, তাহলে কোনো পরিবারই ভাঙবে না। কথা বলতে বলতে বিবেকের চোখে জল চলে এলো। আসলে যেদিন প্রীতি বিবেকের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছিল, সেদিনই বিবেক শাশুড়ি মাকে ফোন করে পুরো ঘটনা জানিয়ে সাহায্য চেয়েছিল। প্রীতির মা তার জামাই ও সম্বন্ধীকে ভালো করেই চিনতেন, তাই যা কিছু প্রীতির বাপের বাড়িতে ঘটল তা সবই তার বাবা মা ও বৌদির পরিকল্পিত নাটক ছিল, যাতে প্রীতিকে সঠিক পথে আনা যায়। আজ প্রীতি খুব আনন্দে বাড়ির সব কাজ করছিল এবং লক্ষ্মী দেবীর সঙ্গে হাসি ঠাট্টায় মত্ত ছিল।
যখন বিবেক বাড়ি ফিরল তখন ঝগড়াঝাঁটির জায়গায় বাড়িতে হাসি মজার শব্দ শুনতে পেল। এ দৃশ্য দেখে বিবেক ভাবতে লাগলো, প্রীতির মায়ের মতো যদি সব মা বাবা বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলে অনেক পরিবারই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। আজকের প্রশ্ন, প্রীতির বন্ধুদের জন্য স্ন্যাক্স কে বানিয়েছিল?